প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি দেবদাস বাড়ুই, পূর্বেও তোমাদের সাথে অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়েছি। আজকে আবারও ক্লাস নিতে যাচ্ছি। আশা করি তোমরা আমার ক্লাস সঠিকভাবে অনুশীলন করার চেষ্টা করবে। তো আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র এই বিষয়ের উপর ক্লাস নিব। তো দেখো, আমাদের পাঠ পরিচিতি অর্থাৎ কোন চ্যাপ্টার আমরা আজকে ক্লাস নিতে যাচ্ছি। অষ্টম অধ্যায়, প্রথম পত্র অষ্টম অধ্যায়। অধ্যায়ের নাম দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ। এখানে আছে দৃশ্যমান সম্পদ, যেটা আমরা স্থায়ী সম্পদ হিসেবে বলতে পারি। স্থায়ী সম্পদ কাকে বলে? সর্বপ্রথমে আমাদের সেই জিনিসটা দেখতে হবে, জানতে হবে। যে সম্পদ ক্রয় করার পর থেকে এক আর্থিক বছর স্থায়ী হয়, অর্থাৎ আমরা এক আর্থিক বছর যেটা সুন্দর করে ব্যবহার করতে পারি, তারপরেও উদ্বৃত্ত থেকে যায়, সেটা হলো স্থায়ী সম্পদ। তো এই স্থায়ী সম্পদ আমরা অনেক বছর স্থায়ী হতে পারে। সর্বনিম্ন এক আর্থিক বছর হতে হবে, 20 বছর 30 বছর হতে পারে। তো দেখি, একটা গাণিতিক সমস্যার মাধ্যমে আমরা আরো বিস্তারিত কথা বলব। আমরা আগে গাণিতিক সমস্যাটা পড়ে দেখি। যমুনা লিমিটেড 2018 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। ক্রয়ের সাথে সাথে উহার পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় যথাক্রমে 20,000 টাকা ও 30,000 টাকা প্রদান করে। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। আমরা আগে অঙ্কটা শুধু সাধারণভাবে পড়ি, তারপরে অঙ্কের মাধ্যমে আরো বিস্তারিত কথা বলবো। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়, স্থির কিস্তি পদ্ধতিতে অবস্থায় ধার্য করা হয়। এখানে করণীয় কি আছে? বার্ষিক অবচয়ের পরিমাণ 2018 খ নম্বরে আছে 2018 ও 19 সালের জাবেদা দাখিলা দেখাও। গ নম্বরে মেশিন হিসাব ও অবচয় হিসাব নির্ণয় করো বা প্রস্তুত করো। তো আমরা দেখি অঙ্কের মাধ্যমে। যমুনা লিমিটেড 2018 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করল। তো আমরা সাধারণভাবে জানি স্থায়ী সম্পদ কিরকম। সর্বনিম্ন এক হিসাব কাল স্থায়ী হতে হবে, একাধিক 30, 40, 50 বছরও স্থায়ী হতে পারে স্থায়ী সম্পদগুলো। স্থায়ী সম্পদ কোন কোনগুলো হতে পারে আমরা উদাহরণ দিয়ে বোঝাতে পারি। আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, দালান কোঠা হতে পারে, আরো অনেক কিছুই আছে। তো এই অঙ্কটায় আমরা দেখি 6 লক্ষ টাকা দিয়ে 2018 সালে 1 জানুয়ারি তারিখে মেশিন ক্রয় করা হয়। তো মেশিনটা নিঃসন্দেহে স্থায়ী সম্পদ আমরা জানি বা ইতিমধ্যে বুঝে গেছি। তো শুধুমাত্র মেশিন তো ক্রয় করলেই হবে না। মেশিন ক্রয় করলে 6 লক্ষ টাকা দামের একটা মেশিন, সেইটা তোমার যেখানে কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠান, সেখানে নিয়ে আসতে হবে। আনতে হবে কার সাহায্যে? পরিবহনের সাহায্যে। পরিবহনের সাহায্যে আনতে গেলে তার একটা খরচ আছে। এখানে লেখা আছে এই সমস্যাটাতে পরিবহন খরচ 20,000 টাকা ও 30,000 টাকা কি বাবদ? সংস্থাপন বাবদ।
আমরা মেশিন কিনলাম, পরিবহন করে আমার কর্মস্থলে আনলাম, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আনলাম, শুধু এনে বসায় রাখলে কোনো কাজ হবে না। সেটা যথোপযুক্তভাবে স্থাপন করে উৎপাদন উপযোগী করতে হবে। এইটাই হচ্ছে মেশিন কিনে এনে সেখান থেকে যদি উৎপাদন করতে না পারি, তাহলে মেশিন কেনা আর না কেনা একই কথা হয়ে যায়। তো যা হোক, আমরা মেশিনটা কিনলাম 6 লক্ষ টাকা দিয়ে। তারিখটা খেয়াল রাখতে হবে আমাদের, 2018 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা দিয়ে মেশিন কিনলাম। উহার পরিবহন ও সংস্থাপন বাবদ যথাক্রমে 20,000 ও 30,000 টাকা প্রদান করা হলো। তাহলে মেশিনের মোট মূল্য কত দাঁড়ালো? 6,20,000, অর্থাৎ 6,50,000 টাকা। পরবর্তীতে আমরা আসি, মেশিনটির আয়ুষ্কাল 10 বছর। হোয়াট ইজ আয়ুষ্কাল? আয়ুষ্কালটা কি? এস্টিমেটেড লাইফ, ইংরেজিতে বলা হয় এস্টিমেটেড লাইফ। আয়ুষ্কালটা কি? আয়ুষ্কাল হলো এই মেশিন যেটাকে আমরা কিনলাম 6 লক্ষ টাকা দিয়ে, অর্থাৎ সব মিলে 6,50,000 টাকা আমাদের খরচ। এইটা আমরা ধরে নিচ্ছি, অনুমান করে নিচ্ছি যে এইটা আমরা 6 বছর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে, আমাদের কারখানায় এটা দ্বারা উৎপাদন সম্ভব হবে। এইটাই হচ্ছে আয়ুষ্কাল। এই 10টা বছর সে কোনো রকম সমস্যা ছাড়া, মেশিন বিভিন্ন সময় সমস্যা হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে ধরে নিলাম যে 10 বছরে এই মেশিনটা কোনো বড় রকম অসুবিধা হবে না। এটা হলো তার আনুমানিক আয়ুষ্কাল, এস্টিমেটেড লাইফ। এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্যটা কি? এবার আসি, ভগ্নাবশেষ মূল্যটা হলো, আমরা 6,50,000 টাকা দিয়ে মেশিনটা কিনলাম, ধরে দিলাম 10 বছর আমরা ব্যবহার করলাম। ব্যবহার করার পরেও একেবারে যদি মেশিনটা অকেজও হয়ে যায়, তারপরেও যদি লোহা হয়, তাহলে লোহা কেজি দরে বিক্রি করলেও একটা টাকা আমরা পেতে পারি। একেবারে অব্যবহৃত যতটুকু 10 বছর পরে যে অসমাপ্ত জিনিসটুকু রয়ে গেল আমাদের, সেইটুকুই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। সেই জিনিসটুকু বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে সেটা হলো ভগ্নাবশেষ মূল্য। ইংরেজিতে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু বা স্যালভেজ ভ্যালু। তো আসি আমরা, প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়। বছর জানুয়ারির 1 তারিখে শুরু হয়েছিল, 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হবে। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এই অবচয় ধার্য করতে গেলে আমাদের বেশ কয়েকটা পদ্ধতি আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে প্রচলিত। তার মধ্যে আমাদের স্থির কিস্তি পদ্ধতি এবং ক্রমহ্রাসমান যে পদ্ধতি, এই দুটো পদ্ধতি আমাদের বেশি বেশি প্রচলিত। স্থির কিস্তি পদ্ধতি কিরকম? এর আরো অনেকগুলো নাম হতে পারে। স্থির কিস্তি পদ্ধতি, সরল রৈখিক পদ্ধতি, সমহার পদ্ধতি, ইংরেজিতে যাকে বলা হয় স্ট্রেট লাইন মেথড। এটা হলো স্থির কিস্তি পদ্ধতি বা সমকিস্তি পদ্ধতি বা সরল রৈখিক পদ্ধতি, যেটাই আমরা বলি। এরপরে আসি আমরা, ক নম্বরে আছে বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয়। আমরা আসলে প্রথম কথা শেষে এসে বলি এই অঙ্কের ক্ষেত্রে, বার্ষিক অবচয় নির্ণয়। আমরা এই অঙ্কটার নামই হচ্ছে অবচয়। অবচয় কথাটা, জিনিসটা কি অবচয়? তো আমরা এইভাবে অবচয়ের সংজ্ঞায়িত করতে পারি, স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে অথবা সময় অতিবাহনজনিত কারণে উক্ত সম্পদের মূল্যের হ্রাস প্রাপ্তি ঘটে, অর্থাৎ কমে যায়। যতটুকু মূল্য হ্রাস প্রাপ্তি ঘটে বা কমে যায় তাকেই বলা হবে অবচয়।
আমরা আবারও বলতে পারি অপচয় তাহলে কাকে বলা হয়? স্থায়ী সম্পত্তি ব্যবহারজনিত কারণে অথবা সময় অতিবাহনজনিত কারণে উক্ত সম্পদের মূল্যের হ্রাস প্রাপ্তি ঘটে। যতটুকু পরিমাণ হ্রাস প্রাপ্তি ঘটে অথবা কমে যায় ততটুকুকে বলা হবে অপচয়। অপচয়ের ইংরেজি শব্দ হচ্ছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কথাটা ডিইপি, আমরা একটু বোর্ডে দেখাই। ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন এর বাংলা অর্থ অপচয়। অপচয়। এই ডেপ্রিসিয়েশন কথাটা ল্যাটিন পরিশব্দ ডেপ থেকে আসছে। ডেপ ডেপ অর্থাৎ হ্রাস পাওয়া বা কমে যাওয়া। তাহলে আমরা অপচয়টা সুন্দর করে বুঝলাম। স্থায়ী সম্পত্তির মূল্য কমে যাবে প্রতি বছর ব্যবহারজনিত কারণে হোক বা ফেলে রাখলে আমরা ব্যবহার না করলাম, তারপরেও দেখা যাবে কোনো না কোনো সমস্যা হবে। এটাই হলো অপচয়। তো আমরা অঙ্কের মাধ্যমে আসি। আমরা অঙ্ক তো করলাম। বার্ষিক ক নম্বরে কি করতে বলা আছে? ক নম্বরে বার্ষিক অপচয় নির্ণয়। বার্ষিক অপচয় নির্ণয়। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। বার্ষিক অপচয় নির্ণয়ের ক্ষেত্রে সূত্র আছে। বার্ষিক অপচয় সমান ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ। ভগ্নাবশেষ মূল্য স্ক্র্যাপ ভ্যালু। ভগ্নাবশেষ মূল্য বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল। ঠিক আছে। বার্ষিক অপচয় অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন, এটা আছে কি? সূত্রটা কি? ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য বাই আনুমানিক আয়ুষ্কাল বা আয়ুষ্কাল। এটা আমরা ইংরেজিতে সংক্ষেপে একটু দেখাতে পারি। সংক্ষেপে করার জন্য এত লেখার সময় তো থাকে না। B = C - S বাই L, এটা আমরা সংক্ষেপে একটু দেখাতে পারি। D অর্থাৎ অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন C কস্ট ভ্যালু। C তে কস্ট ভ্যালু। S স্ক্র্যাপ ভ্যালু অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য। আর L হলো এস্টিমেটেড লাইফ, আনুমানিক আয়ুষ্কাল। তো আসি আমরা ইংরেজিতে বা বাংলায় যেভাবে সুবিধা আমাদের সেইভাবেই আমরা দেখাতে পারি। তো এখানে বলা দেখা আছে অঙ্কে আমাদের মেশিনের ক্রয় মূল্য কত টাকা? 2018 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা দ্বারা একটা মেশিন ক্রয় করা হলো। পরবর্তীতে তার পরিবহন খরচ ও পরিবহন খরচ কত টাকা? দেখা যাচ্ছে পরিবহন খরচ 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 30,000 টাকা। তাহলে পরিবহন খরচ 20,000 টাকা যোগ সংস্থাপন ব্যয় 30,000 টাকা। এটা হলো টোটালি ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য। কোনটা আমরা দেখি? মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ কিনা ওই 10 বছর শেষে আর ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। নিচে আছে আয়ুষ্কাল, লেখাই আছে 10 বছর। 10 বছর। আমরা এবার ক্যালকুলেশন করি।
তাহলে মেশিনটির মূল্য দাঁড়ালো 6,20,000 অর্থাৎ 6,50,000 সেখান থেকে বাদ 50,000 আনুমানিক এই ভগ্নাবশেষ মূল্য বাই 10 আনুমানিক আবিষ্কার থাকলো কত 6 লক্ষ বাই 10 ভাগটা করে আসে কত 60,000 টাকা। এটা হলো কি পেলাম আমরা 1 নম্বরের উত্তর কিন্তু হয়ে গেল। আমরা পেলাম বার্ষিক অবচয় অর্থাৎ 1 নম্বরের যেটা বলা ছিল বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় প্রতি বছর এই মেশিনটা ব্যবহারজনিত কারণে 60,000 টাকা এর মূল্যের হ্রাস প্রাপ্তি ঘটলো। এটা 1 নম্বর অর্থাৎ 2 মার্ক হয়ে গেল। তাহলে এখানে আমরা আশা করি কোনো রকম জটিলতা নাই। আমরা খ নম্বরে আসি, এটুকু আমরা মুছে দিলাম। তাহলে আমাদের মনে রাখতে হবে বার্ষিক অবচয়ের পরিমাণ কত 60,000 টাকা। পরবর্তীতে খ নম্বরে আছে 2018 ও 19 সালের জাবেদা দাখিলা দেখাও। 2018 ও 19 সালের জাবেদা দাখিলা দেখাও। তো আমরা একটা জাবেদার ঘর করতেই পারি। আমরা একটা জাবেদার ঘর একটু ছোট করে করি, পরবর্তীতে আবার প্রক্রিয়ান করার চিন্তা ভাবনা আছে। জাবেদা থাকলে প্রক্রিয়ান করতে একটু সুবিধা হয়, জাবেদা থাকলে প্রক্রিয়ান করতে একটু সুবিধা হয়। এটা হলো খ নম্বর। কি বলা আছে তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা। এটা হলো ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা। জাবেদা দাখিলা, জাবেদা দাখিলা প্রতিষ্ঠানের নাম আমরা উপরে লিখতে পারি যমুনা লিমিটেডের জাবেদা দাখিলা। আমাদের যেহেতু জায়গায় একটু সংকট আছে, সংকীর্ণতা আছে, সেই জন্য আর লিখলাম না। তো আমরা দেখি কখন মেশিনটা ক্রয় করেছিল। 2018 সাল। 2018 সাল কত জানুয়ারি 1 তারিখ। মেশিন যখন ক্রয় করেছিল কত টাকা? যেখান থেকে ক্রয় করা হয় সাধারণত এই যে পরিবহন খরচ তারাই এসে স্থাপন করে দেওয়া হয়। একসাথে একটু বেশি টাকার মেশিন তো একসাথে টাকা পরিশোধ করে দেওয়া হয় কোম্পানিকে। কোম্পানির লোক এসেই তাদের ট্রাকে করে মাল আসে, তাদের লোক এসেই স্থাপন করে দিয়ে যায়। একসাথেই চেক দ্বারা হোক, সাধারণত চেকের ক্ষেত্রে হয় একটু বড় টাকা। তো আমরা নগদের কথা না লিখে চেক দ্বারা পরিশোধ করা হলো এরকম চিন্তা ভাবনা করে, যেহেতু টাকার পরিমাণ একটু বেশি তো সেই জন্য। তো কি লিখি? মেশিন যেহেতু ক্রয় করা হলো তাহলে মেশিন হিসাব ডেবিট, মেশিন হিসাব ডেবিট। ডেবিট লেখার এখন দরকার নাই। আর কি আমরা এখানে ধরে নিলাম যেহেতু টাকার পরিমাণ একটু বেশি সেহেতু সমস্ত টাকাই চেক মারফত পরিশোধ করা হলো। তাহলে চেকের থেকে ব্যাংকের থেকে টাকা চলে যাচ্ছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ সর্বমোট টাকা 6,50,000 টাকা। ক্রেডিট দিকেও লিখি 6,50,000 টাকা। প্রথম জাবেদা শেষ হলো। পরবর্তীতে আসি, আর কোনো কেনাকাটা নেই, আর কোনো মেশিনও নাই, একটাই মেশিন। এবার কি করতে হবে? ডিসেম্বর 31 তারিখ আমরা 1 নম্বরে অবস্থায় ধার্য করলাম।
কত টাকা হয়েছিল আমাদেরকে মনে রাখতে হবে, বলেছিলাম 60,000 টাকা হয়েছিল অবচয়। এই ধার্য যেহেতু করা হয়ে গেল, এই ধার্যকৃত অবচয়ের অর্থ অবচয় সঞ্চিতি হিসাবে স্থানান্তর করতে হবে। তাহলে জাবেদা কি হবে? আমরা জানি অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, আর কি হলো অবচয় সঞ্চিতি হিসাব ক্রেডিট, অথবা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, সঞ্চিতি হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ কত লিখব? 60,000 টাকা, 60,000 টাকা দিলাম দাগ দিয়ে। পরবর্তীতে যেহেতু এই অবচয়টা একটা পরিচালন ব্যয়, এটা অবশ্যই আয় বিশদ আয় বিবরণীতে দেখাতে হবে। সেক্ষেত্রে জাবেদা হবে কি? আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী, আয় বিবরণী। এরপরে কিন্তু হিসাব হবে না, যেহেতু এখানে বিবরণী লেখাই আছে। আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব, অবচয় হিসাব, অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? যতটুকু পরিমাণ অবচয় ধার্য করা হয়েছিল 60,000 টাকা, সেইটুকুই আমাদের এখানে লিখতে হবে। লিখলাম। তাহলে প্রথম বছর অর্থাৎ 2018 সালের জাবেদা কিন্তু আমাদের এখানে শেষ হলো। পরবর্তীতে আসি, আবারও বলা আছে 2018 ও 19 সালের জাবেদা দাখিলের দেখা হবে। এবার 2019 সাল লিখি। 2019 সাল কত তারিখ? প্রথম জাবেদা 18 সালে প্রথম জাবেদা ছিল জানুয়ারি 1। কারণ ছিল কি? সেখানে মেশিনটা ক্রয় করা হয়েছিল, কিন্তু এখানে 2019 সালে এসে মেশিন, কোনো নতুন মেশিন ক্রয় করা হয় নাই। এখানে কি হলো? এখানে ওই পুরনো মেশিনটাই ব্যবহার করা হচ্ছে। তো আমরা ডিসেম্বর 31 তারিখে সরাসরি হিসাবে চলে যাই। হিসাব তো আমাদের, যেহেতু এটা স্থির কিস্তি পদ্ধতি, স্থির কিস্তি পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান হবে। প্রতি বছর অবচয়ের পরিমাণ স্থির কিস্তি পদ্ধতিতে সমান হবে। তাহলে অবচয় আমাদের ক নম্বরে আমরা ক্যালকুলেশন করেছিলাম 60,000 টাকা, সেই 60,000 টাকা পরবর্তী বছরেও অবচয় হবে। তো একই রকম জাবেদা, একেবারে অত্যন্ত সহজ অঙ্ক। তোমরা যদি একটু অনুশীলন করো, বাড়ি বসে সুন্দর করে ফেলে যাবে, বুঝতে পারবে। অবচয় হিসাব ডেবিট, আর কি অবচয়, অবচয় সঞ্চিতি, সঞ্চিতি হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 60,000, 60,000। পরবর্তীতে এটি আবার আয় বিবরণীতে পাঠাতে হবে ওই একই তারিখে, অর্থাৎ বছর শেষের তারিখে। আয় বিবরণী ডেবিট, আয় বিবরণী, বিবরণী ডেবিট, আর কি অবচয়, অবচয় হিসাব, হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ ওই একই 60,000 টাকা অবচয় ধার্য করলাম, সেই টাকাই আমাদের আয় বিবরণীতে দেখাতে হবে। তো এই পর্যন্ত 2019 সালের জাবেদা আমাদের শেষ হলো। পরবর্তীতে তাহলে খ নম্বরে আমাদের আশা করি কোনো রকম জটিলতা থাকলো না। 2018 সালের জাবেদা শেষ, 19 সালের জাবেদাও শেষ। এবার আসি আমরা গ নম্বরে, মেশিন হিসাব ও অবচয় হিসাব নির্ণয় করো। মেশিন হিসাব ও অবচয় হিসাব। তো মেশিন হিসাব আমরা এই নিচেই করতে পারি, খতিয়ান করতে হবে, অর্থাৎ খতিয়ান করতে হবে। গ নম্বর আমরা একটু খেয়াল করে দেখি, মেশিন হিসাব জাবেদা থেকে মেশিন হিসাব খতিয়ানে সুন্দর করে একটা ঘর কাটি।
এটা হলো মেশিন হিসাবের খতিয়ান, চলমান যে পদ্ধতিতে খতিয়ানের ঘর। দেখি আমরা তারিখ, বিবরণ, খতিয়ানের ঘরে কি লিখতে হবে? জাবেদা পৃষ্ঠা, অর্থাৎ জাপ্রি, ডেবিট টাকা, আর এটা হলো কি? ক্রেডিট টাকা। আর এটা হচ্ছে ব্যালেন্স, বাজেট, ব্যালেন্স। এটা হলো ডেবিট টাকা, এটা হলো ক্রেডিট টাকা। তো ঘরটা হলো। এখন দেখবো এটা কি হিসাব করবো আমরা? মেশিন হিসাব, চলমান যে পদ্ধতিতে আমরা মেশিন হিসাব করব। তাহলে মেশিন হিসাব দেখি। আমরা তো ইতিমধ্যে নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে অর্থাৎ এসএসসিতে আমরা জাবেদা থেকে খতিয়ান করার নিয়ম সুন্দর করে শিখেছি। তাহলে যে হিসাব করব, নিয়মটা কি? যে হিসাব করব সেই হিসাবে তার বিপরীত নামটা বিপরীত দিকে বলবে। কিরকম? এখানে 2000 তারিখ কি? 2018 সাল জানুয়ারি 1 কি আছে? মেশিন হিসাব এই প্রথম জায়গায় আছে। তাহলে আমরা মেশিন হিসাব করি। তো মেশিন হিসাবে মেশিনের নাম তো লেখা যায় না, তার বিপরীত নামটা লিখতে হবে। কি আছে? ব্যাংক হিসাব আছে। তাহলে ব্যাংক হিসাব আছে কোন দিকে? ক্রেডিট দিকে আছে। আমাদের নিয়মটা কি? যে হিসাব করব সেই হিসাব যেদিকে আছে সেই দিকে তার বিপরীত নামটা লিখব। তাহলে ডেবিট দিকে লিখব, বিপরীত নামটা কি? ব্যাংক হিসাব। কত টাকা আছে? 6,50,000 টাকা। কোন দিকে লিখব? ডেবিট দিকে। যেহেতু মেশিন হিসাবটা ডেবিট দিকে, সেহেতু আমরা এই টাকাটাও ডেবিট দিকে লিখব। এবার ব্যালেন্সে যাই। 6,50,000 টাকা। পরবর্তী জাবেদাতে দেখি মেশিন হিসাব নাই। পরবর্তী জাবেদাতে দেখি আর কোথাও মেশিন হিসাব নাই। তাহলে মেশিনের যে খতিয়ান, এই খতিয়ানটা এখানে শেষ। এখানে আমরা ব্যালেন্স যেহেতু আছে দুটো দাগ দিলেও দিতে পারি। পরবর্তীতে আছে কি? অবচয় হিসাব। অবচয় আর একটা হিসাব খতিয়ান করতে হবে। একটা ঘর কাটি, অবচয় আর একটা ঘর কাটি। একটু ছোট করে করতে হচ্ছে, তাহলে এটা কি? অবচয় হিসাব। চলমান যে পদ্ধতিতে অবচয় এর খতিয়ান। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। এটা হলো কি? ডেবিট টাকা, এটা কি? ক্রেডিট টাকা, এটা হলো ব্যালেন্স, ডেবিট ক্রেডিট হলো। এবার আমরা আসি অবচয়। তো জাবেদার দিকে বলা করি কোথায় অবচয় আছে? প্রথম জাবেদায় অবচয় আছে নাই। প্রথম জাবেদা আছে মেশিন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। দ্বিতীয় জাবেদায় আছে অবচয় হিসাব ডেবিট। তাহলে তারিখ কত? তারিখ 2018 কত তারিখ? দ্বিতীয় জাবেদা। তারিখটা একেবারে জাবেদাই বলে দেবে কোন তারিখ হবে। তাহলে আমাদের খতিয়ান করার নিয়মটা আমরা আবারও বলি। যে হিসাব করব সেই হিসাব যেদিকে আছে সেই দিকে তার বিপরীত নামটা লিখব।
ঠিক আছে, তাহলে অবশ্যই হিসাব করব। অবশ্যই হিসাব আছে কোন দিকে? ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে তার বিপরীত নাম আছে কি? অবচয় সঞ্চিতি হিসাব। তাহলে লিখি অবচয় সঞ্চিতি, সংক্ষেপে লিখি যেহেতু আমাদের জায়গায় একটু সীমাবদ্ধতা আছে। অবচয় সঞ্চিতি হিসাব সংক্ষেপে লিখলাম। টাকা কত টাকা? ৬০,০০০ টাকা। কোন দিকে লিখবো? আমরা যেহেতু অবচয় হিসাব করলাম, করি এখন অবচয়টা কোন দিকে আছে? ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে লিখি, ডেবিট দিকে ৬০,০০০ টাকা। ব্যালেন্সিং করি সাথে সাথে, জের বাহির করুন ব্যালেন্সিং। এটা একেবারে সহজ, ক্লাস 9 যে যাবেটা করতে পারবে সে খতিয়ান করতে পারবে। পরবর্তীতে তৃতীয় যাবেটা আসি, এখানে আছে আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। ওই একই তারিখ ডিসেম্বর 31। তাহলে অবচয় আছে কোন দিকে? ক্রেডিট দিকে। ক্রেডিট দিকে লিখবো কি? তার বিপরীত নামটা লিখবো। তাহলে এখানে কি আছে? আয় বিবরণী। আয় বিবরণী। টাকা আছে কোন দিকে? অবচয়টা কোন দিকে? ক্রেডিট দিকে। তাহলে টাকাটা কোন দিকে লিখবো? আমরা ক্রেডিটের ঘরে লিখবো, ক্রেডিটের ঘরে ৬০,০০০ টাকা। এবার ব্যালেন্সিং করি, এখানে ডেবিট ব্যালেন্স আছে ৬০,০০০ টাকা আর ক্রেডিট দিকে হলো ৬০,০০০ টাকা। ৬০,০০০ টাকার অবচয় আছে, আবার ৬০,০০০ টাকা সেখান থেকে বাদ দিতে হবে। তাহলে কোনো কিছু থাকলো ব্যালেন্স? কোনো কিছু থাকলো না, কোনো কিছু থাকলো না। এই অবচয় হিসাবের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছুই থাকবে না, একেবারে আমাদের বেরোলো অবচয়ের টাকা ৬০,০০০ টাকা, সেটা আমরা আয় বিবরণীতে পাঠিয়ে দিলাম, কোনো কিছু থাকলো না, খরচ হিসাবে দেখাই দিলাম। পরবর্তী সালটা আসি 2019 ডিসেম্বর 31 ওই একই রকম অবচয় হিসাব আছে, তার বিপরীত নামটা লিখি অবচয় সঞ্চিতি হিসাব। অবটা সংক্ষেপে লিখলাম সঞ্চিতি হিসাব। কত টাকা? এবারও যেহেতু স্থিতিস্থাপক পদ্ধতি, এবারও ৬০,০০০ টাকা। ব্যালেন্সিং করি ৬০,০০০ টাকা। পরবর্তী জাবেদায় আসি, লিখি ডিসেম্বর 31। কি লিখবো? আয় বিবরণী। বিপরীত নামটা লিখতে হবে আয় বিবরণী। আয় বিবরণী, আয় বিবরণী কোন দিকে আছে? অবশ্যই যেহেতু ক্রেডিট দিকে আছে, তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে ৬০,০০০ টাকা। ব্যালেন্স কিছু থাকলো না, শেষ। আমাদের অবশ্যই খতিয়ানটাও কোনো ব্যালেন্স থাকলো না। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বাসায় বসে বই দেখে অনুশীলন করার চেষ্টা করবা। তো আমি যতটুকু আলোচনা করলাম, এটা যদি তোমরা মন দিয়ে শুনতে পারো, তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দর করে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্ত থাকুক, ভালো থাকো সবাই, সকলকে ধন্যবাদ।